সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিটল টাটা বাই টিভি সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে বাংলাদেশের দুটো সেক্টরের দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আলোচনায় যোগ দেবেন। প্রথমে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার বাদিকে আছেন বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর কবির চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবং একই সাথে আমরা আরেকজন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সভাপতি প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা মূলত এই অনুষ্ঠানের সমসাময়িক প্রসঙ্গে কথা বলি। আজকে সঙ্গত কারণেই রেমালের ভয়াবহতা এবং পরবর্তী বাস্তবতা এবং চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব সে নিয়েই দুজন এক্সপার্টকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে কবির চৌধুরী স্যারের কাছে যেতে চাই। বিশেষ করে স্যার, আমরা গণমাধ্যমে যে তথ্যচিত্রগুলো পেয়েছি সেগুলো আপনিও বাই দিস টাইম জেনেছেন যে রেমালের আক্রমণের ফলে যেই বাংলাদেশের উপকূল অঞ্চলের মানুষের দুর্ভোগ ভোগান্তি এবং পরবর্তী কিছুদিন ধরে হয়তো সেটি মোকাবেলা করতে হবে। দর্শক শ্রোতারা হয়তো আপনাদের কাছ থেকে কিছু এক্সপার্ট ওপিনিয়ন শুনতে চাইবেন। সেক্ষেত্রে স্যার, আপনি যদি শুরু করেন। রেমাল আমরা সবাই জানি যে এমন একটা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস একসঙ্গে এসে এই রিমালটা একটি তাণ্ডব হেনেছে 8টা বা 9টা জেলায় অনেক বেশি, তার মধ্যে 15টা জেলা এবং কোনো কোনো জায়গায় আরও কম, তাতে 19টা জেলা এখানে আক্রান্ত হয়েছে এই ঘূর্ণিঝড় দ্বারা। এবং 104টা উপজেলা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানে বৃষ্টি এবং ঝড়ো হওয়ার কারণে এটা একটা তিনমুখী আক্রমণ করে। তার মধ্যে আবার হয়েছে ভূমিধসে অনেক ড্যাম, অনেক বাঁধ ভেঙে গেছে। তো এখন এই যে রেমাল, এই নামকরণ 2007 সালে শুরু হয়েছে এই ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম, সুনামি ইত্যাদি। কিন্তু 69 জন আমরা এই বিভিন্ন জায়গায় গিয়েছি রিলিফ করতে মেডিকেল ছাত্র হিসাবে। তখন কোনো নাম ছিল না, তবে তাণ্ডব ছিল অনেক বেশি। কারণ আমাদের একটা সিপিপি প্রোগ্রাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আছে। এই সিপিপি প্রোগ্রাম মানে এটা আমরা সাইক্লোন প্রিপেয়ার্ডনেস একটা প্রোগ্রাম আছে। আগের থেকে আমরা এই মানুষকে সতর্ক করি। এই সতর্ক করার জন্য আমাদের 7 লক্ষ ভলেন্টিয়ার, ওরা গ্রামে গঞ্জে গিয়ে, উপজেলায় গিয়ে, এমনকি থানা পর্যায়ে, এমনকি ওদের ইউনিয়ন পর্যায়ে গিয়ে ওরা মাইকিং করে বলে ঘূর্ণিঝড় আসছে, আপনারা আসেন, আপনারা আশ্রয়কেন্দ্রে আসেন। তো তাতে হচ্ছে কি মৃতের হার অনেক কমে গেছে আগের চেয়ে। আগে হাজার হাজার মারা যেত, এখন তো বিভিন্ন কারণে এবার মাত্র 13 থেকে 14 জন মারা গিয়েছেন এবং অনেক মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন এবং বাস্তুহারা ঘর বাড়ি ভেঙে 7 লক্ষ ঘর ভেঙে গেছে। তো এর উপরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হলো আমাদের ন্যাশনাল রেড ক্রিসেন্ট সোসাইটি এবং এটা এমন একটি সংগঠন, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন, মানবতা সেবায় নিয়োজিত। এর মধ্যে আইএফআরসি, আইসিআরসি এবং বিভিন্ন দেশের রেড ক্রস আছে। একসঙ্গে সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি। বাংলাদেশে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগী একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করি এবং 49টা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমরা প্রান্তিক পর্যায়ে আমাদের কন্ট্রোল রুম অলরেডি চালু আছে 24 ঘন্টা। এই ঘূর্ণিঝড় আসার আগের থেকেই কোথায় কী হচ্ছে আমরা জানি, ওই কোন এলাকায় কী হচ্ছে। তা আমাদের ত্রাণ দেওয়ার জন্য আমাদের কিন্তু টিম সদা প্রস্তুত। যেমন আমাদের ফিল্ড হসপিটালে ডাক্তাররা প্রস্তুত, সেখানে সিস্টার নার্সরা প্রস্তুত এই ফার্স্ট এইড দেওয়ার জন্য। আর খাদ্যের জন্য কিন্তু আমরা অলরেডি আমাদের বিভিন্ন জায়গার থেকে খাদ্য দ্রব্য প্রস্তুত আছে। ট্রাক চলেও গেছে, গতকালকেই আমাদের ট্রাক চলে গেছে এবং এখনও যাচ্ছে। এবং আমরা এখন একটু আগে মিটিং করে আসলাম আন্তর্জাতিক অনেকগুলি সংস্থার সঙ্গে, জার্মান রেড ক্রস, সুইডিশ রেড ক্রস, ডেনিশ রেড ক্রসের সঙ্গে, আইএফআরসির সঙ্গে ওদের করলাম যে ওরাও তাদের যে ফান্ড, প্রথম আমাদের প্রয়োজন ফান্ড টাকা, তো আমাদের এই আগে করলাম যেটা আমাদের মানুষকে সাবধান করলাম। এখন যে ক্ষয়ক্ষতি, কোথায় কি ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে, আমরা কোথায় কি দরকার যত দ্রুত সম্ভব এগুলি পাঠানোর ব্যবস্থা করছি। আমাদের কিছু সংগঠন আছে সাহায্য করছেন, যেমন গ্রামীণ ফোন আমাদেরকে ফুডে সাহায্য করে, অনেক সংস্থা আমাদের সাহায্য করছে। এই যে বিশ্বের রেড ক্রস রেস্কিউ কিন্তু নিজের কোনো আয় নাই, এরা বিভিন্ন বিত্তশালী লোকজন দান করে। আমাদের দেশেও আমি একটা সবসময় আবেদন জানাই আমাদের বিত্তশালী আমাদের রেড ক্রিসেন্টকে সমৃদ্ধ করেন, যেন আপনাদের যে দানটা এটা যেন আমরা প্রান্তিক পর্যায়ে মানুষকে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা এখন নিয়ম করেছি সব কিছু ডিজিটাল পদ্ধতিতে হবে। আমরা টাকা ক্যাশ দিব না, আমরা বিভিন্ন নগদ অথবা বিকাশের মাধ্যমে কিন্তু আমরা টাকা দিচ্ছি এবং অ্যাপের মাধ্যমে যেন টাকা তহবিল দেওয়া হয়, ট্রান্সপারেন্টলি আমরা করছি। এখনই মিটিং করে বলে আসলাম যে এখন থেকে সব আমরা ডিজিটালাইজ করবো। আপনারা যেটা অর্থটা ডিসবার্স করছেন সেটিও ডিজিটালি ডিসবার্স করছেন? অর্থটা ডিসবার্স করা আছে যে আন্তর্জাতিক সংস্থা
তারা ওইভাবে করছে যে লোকাল আমরা কিন্তু ইনভলভ করেছি। প্রথম কথা হইলো যে ওই এলাকায় একটা জেলায় যিনি বিভাগীয় কমিশনার আছেন, তারপরে জেলা প্রশাসক আছেন, তারপরে ওইখানকার লোকাল যেটা মিনিস্ট্রি আছে, এলজিআরডি মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি যারা আছে ওখানে আমরা ইনভলভ করছি। তারপরে কোস্ট গার্ড আছে, আর্ম ফোর্সেস আছে। আমরা প্রত্যেকটা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আমরা চেষ্টা করছি জিনিসটা করার। আমাদের 3000 ভলান্টিয়ার কাজ করে, 2000 ভলান্টিয়ার কাজ করে, তার সঙ্গে আরও 30-40 হাজার ভলান্টিয়ার অন্য জায়গার থেকে আছে। তো আমরা চেষ্টা করি সমন্বিতভাবে যেন আমরা জিনিসটাকে এমনভাবে করতে পারি যেন প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা মানুষ অনুদানটা পায়। আরও আপনার কাছ থেকে শুনবো, অনেক তথ্যপাত্র নিশ্চয়ই আছে। প্রফেসর নিজামুল হক ভূঁইয়া স্যার, আপনার কাছে আসি। আমরা এই রেমাল শুরুর পরে যখন কথাবার্তা গণমাধ্যমে হচ্ছে, অনেকেই বলেছেন যে রেড ক্রিসেন্টের যে ভলেন্টিয়ারদের সংখ্যার কথা স্যার বললেন, তার পাশাপাশি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা দুর্যোগে এগিয়ে আসতো। এই ভলেন্টিয়ারিজমে এখন কিভাবে আরো উদ্বুদ্ধ করা যায়? আপনার কিছু মতামত। ধন্যবাদ জামিল আহমেদ সাহেব, ধন্যবাদ মাই টিভির অসংখ্য দর্শকবৃন্দুকে। আমি খুব শ্রদ্ধা জানাচ্ছি প্রফেসর কবির চৌধুরী, রিনাউন্ড একজন চিকিৎসক। আমি নিজেও ওনার যখন আমি ছাত্র জীবনেই আমি তখন ওনার কাছে ট্রিটমেন্টে গিয়েছি। আজকে ওনার মতো একটা স্বনামধন্য ব্যক্তি, রেড ক্রিসেন্টের চেয়ারম্যান, ওনারা ক্লিন ইমেজের মানুষ। এমনকি রেড ক্রিসেন্টটাকে সে প্রসঙ্গে আমি বলবো, অনেক সময় দেখা যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে রেড ক্রিসেন্টের দায়িত্ব দিয়েছে, ওনারা সেভাবে রেড ক্রিসেন্টে ওনার পজিশনটাকে ব্যবহার করেছে, কিন্তু রেড ক্রিসেন্টের ওইভাবে লাভ হয় না। আমি একবার দায়িত্ব নিয়ে বলছি, অনেক নাম বলতে চাচ্ছি না, আপনারাই জানেন। তো ওনাদের মতো মানুষগুলো এসে রেড ক্রিসেন্টের হাল ধরেছে। আমি মনে করি যে আমাদের যে মানবতার সেবা, আত্মমানবতার সেবা মানুষের জন্য করা, এই যে উনি 7 লক্ষ ভলেন্টিয়ার কাজ করছে, ওনার এখানে 10,000 লোক, 2-3,000 লোক আজকে যে আমাদের রিমালের আক্রমণে ওরা গিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছে, সেটা আমি ওনাকে জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের মতো লিডারশিপ বা ওনার যে টিম আছে সে টিম নিয়ে উনি কাজ করছে। খুব দুঃখজনক হলো সত্য যে আমাদের এই যে আমরা নদীমাতৃক দেশ, একসময় আমাদের এই দেশে ঘন ঘন বন্যা হতো। 70-এর দশকে আমি প্রথম সম্ভবত আমি ক্লাস 2 ছাত্র ছিলাম, তখন আমার মনে আছে যে আমরা ছোটোবেলায় শুনছিলাম যে দক্ষিণ অঞ্চলে নোয়াখালীর একটা অঞ্চলে লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে বঙ্গবন্ধু। এমনকি তখন কিন্তু আমার প্রকৃতির যে নিয়মগুলো বা বন্যা আসতেছে বা জলোচ্ছ্বাস আসতেছে, তখন কিন্তু কোনো নিয়ম কানুন ছিল না, জানতোও না। হঠাৎ করে আসতো, হঠাৎ করে মানুষ মারা যেত, ভাসিয়ে নিয়ে যেত মানুষকে। পর্যায়ক্রমে আমাদের স্বাধীনতার পর আমাদের ডিজাস্টার যে আমাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে মন্ত্রণালয়টি আছে, এটা খুব সক্রিয় হয়েছে। এমনকি আমরা দেখতে পাবেন আপনার দক্ষিণাঞ্চলে, আমি যেমন কয়েকদিন আগে আমি কক্সবাজার গিয়ে একবারে শেষ সীমানায় গেলাম, টেকনাফের এসে বর্ডারে গিয়ে দেখলাম যে প্রচুর সাইক্লোন সেন্টার, এমনকি প্রচুর বিল্ডিং করা হয়ে গেছে। এই যে সাইক্লোন সেন্টারগুলোতে যখনই আপনার প্রাকৃতিক দুর্যোগ হয়, যেন কক্সবাজার বা দক্ষিণ অঞ্চলে যে আজকে উনি বলে 10টি জেলা খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, 19টি জেলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি আপনার 102টি উপজেলা আক্রান্ত হয়েছে। একসাথে জলোচ্ছ্বাস, এক থেকে মাটি ধস, এমনকি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ মাটি ধসের কারণে পানি ঢুকে যাচ্ছে। তো এই যে আপনার ভলেন্টিয়ারদের কথা বললেন, 7 লক্ষ ভলেন্টিয়ার কাজ করছে, এর মধ্যে কিন্তু যার এলাকাতে যখন আমাদের ছাত্ররা থাকে তারা কাজ করে থাকে, তবে এটা সিস্টেমেটিক ওয়েতে যাওয়া ভালো। যেমন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট এখন আছে, ডিজাস্টার ইনস্টিটিউট আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে উপাচার্য ডক্টর এস.এম. মাকসুদ কামাল সাহেব, উনিও যে ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন শিক্ষক, এমনকি এটার উপরে উনি কিন্তু প্রচুর কাজ করতেছে, সেমিনার করতেছে। আমি নিজেও ওনার 2-1টা সেমিনারে অংশগ্রহণ করেছি, দেখছি যে ওনারা দেশের এই যে টোটাল স্ট্রাকচার আমাদের যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের কীভাবে আবার ডেভেলপ করা যায়। জানেন আপনার যখনই আমাদের একটা ডিজাস্টার হয়, যেমন আজকে জলোচ্ছ্বাস হলো, পাশাপাশি যেমন আমাদের বাতাস বয়ে গেল 120-140 কিলোমিটার বেগে, আমাদের গাছপালা সবে পড়ে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। পাশাপাশি যে জলোচ্ছ্বাসের কারণে আমরা দেখলাম খুলনা সাতক্ষীরা অঞ্চলের মাছের ঘেরগুলো সব বেশি চলে গেছে। এই যে আমাদের প্রোটিন চাহিদার জন্য আমরা মৎস্যটা যেটা দিচ্ছি, সেখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। আমাদের গবাদি পশুগুলো মরে গেল, গবাদি পশুগুলো তো পানিতে তার এতক্ষণ সাস্টেন করতে পারে না, পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে। এখন খাবার পানির সংকট হয়ে গেছে, প্রচুর স্যানিটাইজেশনের সংকট হয়ে গেছে, স্যানিটারি সিস্টেমটা কিন্তু আমাদেরকে ভেঙে পড়েছে, পয় নিষ্কাশন প্রণালীটা ভেঙে পড়েছে। এখন সেখানে মধ্যে এমনই যেমন কবির স্যার বলেছেন যে সেখানে আমাদের ট্রাক পাঠিয়েছি, ত্রাণ পাঠিয়েছি। হ্যাঁ, আমাদের এখন এই যে ভলান্টিয়াররা কাজ করছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও কিন্তু আমরা সেখানে বিভিন্ন সময় তাদের প্র্যাকটিক্যাল করার জন্য কিন্তু তারা যাচ্ছে যে এই ধরনের পরিস্থিতি হলে কীভাবে মোকাবিলা করবে। সেটাকে অফিসিয়ালি আমি কবির স্যারকে বলবো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট, ডিজাস্টার ইনস্টিটিউট এখন প্রায় বিশ্ববিদ্যালয়গুলোতে খুলেছে। আমরা গতকালকে টেলিভিশনে দেখলাম যে ইয়াং ছেলেমেয়েরা
বাঁধ ভেঙে যাচ্ছে সেটি স্বপ্রণোদিত হয়ে নিজেরাই বাঁধ দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন বালির বস্তা দিয়ে, তারা কিন্তু অপেক্ষা করছে শুনে না যে প্রাকৃতিক কখন। দুর্যোগে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে যে মানবতা, জি। আমরা কিন্তু 71 সালেও আমরা দেখেছি যে মানুষ যখন মুক্তিযুদ্ধ করেছে, মানুষ ডেকে ডেকে মানুষকে নিয়ে বাসা বা বাড়িতে আর ভাত রান্না করে খাওয়াইছে, গরু জবাই করে বলছে আপনারা খাওয়া দাওয়া করে চলে যান। মানে দেশমাতৃকতার জন্য, দেশের জন্য আমাদের সাধারণ মানুষের ইমোশনটা মারাত্মকভাবে, আমাদের এই যে ছাত্ররা যে কাজটা করেছে বাদ তারা তৈরি করতেছে, আমাদের সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে কাজে লাগাতে পারি তাহলে সায়েন্টিফিক ওয়েতে আমরা আমরা ছাত্র অবস্থায় দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারা রুটি বানিয়ে বন্যার্থদেরকে বিতরণ করা, এমন ভালো উদ্যোগের চিত্র ছিল। আজ থেকে 2-3 বছর আগেও আমাদের এই যে ওইদিকে জামালপুরের দিকে একটা মানে এই ধরনের একটা ক্রাইসিস হলো, সেখানে আমি নিজেও ইনভলভ হলাম, আমাদের অনেকগুলো কালচারাল টিম সেখানে কিন্তু ত্রাণ নিয়ে গিয়েছে এবং সেটার মধ্যে আমিও নিজেও ইনভলভ ছিলাম। তো সুতরাং আমাদের মানবিকতার কারণটা কিন্তু আমাদের দেশে ভালো মানুষগুলো, নিরীহ মানুষগুলো, সাধারণ মানুষগুলো এবং মানবিক মানুষগুলোই চলে আসে আমাদের। কবি স্যার আরেকটা কথা বলছে যে এই ক্ষেত্রে রেড ক্রিসেন্ট কিন্তু আমাদেরকে হেল্প করতেছে। ডেনিশ রেড ক্রিসেন্টের কথা উনি বললো, সুইডিশ রেড ক্রিসেন্টের কথা বললো, ইউকে বা বিভিন্ন সংস্থা হেল্প করছে। কিন্তু আমাদের দেশে অনেক বিত্তবান ব্যক্তি আছে, ওনারা টাকার পর টাকা বানাবে কিন্তু দেশকে দিবে না। আপনি দেখেন করোনার সময় আমরা দেখেছি ভারতের টাটা কোম্পানি তারা 40% CSR এর টাকা দিয়েছে, হসপিটাল বানিয়ে দিয়েছে, আত্মমানবতার সেবায় গিয়েছে। আমাদের দেশের ব্যবসায়ীদেরকে সে ভূমিকাটা ছিল। আমাদেরও সেই অ্যাপিলটা থাকবে যে নিশ্চয়ই স্যারও অ্যাপিলটা রেখেছেন। আমি আরো কথা বলছি একটু কবিরচৌধুরী স্যার আপনার কাছে আসি, বিশেষ করে খুবই ইন্সপায়ারিং যে আপনি যখন বলেছেন যে 70-এর বন্যার সময় আপনি নিজেই ভলেন্টিয়ার হিসেবে গিয়েছিলেন এবং আজকে আপনি বাংলাদেশের কেন বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ভলেন্টিয়ারিজমের রেড ক্রসের রেড ক্রিসেন্ট BDRCS এর চেয়ারম্যানের দায়িত্বে। এই যে স্যার সেই সময়কালে আপনারা স্বপ্রণোদিত হয়ে গেলেন, আর এখন কিভাবে এই ধরনের প্রণোদনা জাগিয়ে তোলা যায় ইয়াং জেনারেশনের মাঝে? সত্য শুনে যখন ঘূর্ণিঝড় হলে আমরা কত দুরবস্থায় ছিলাম, তখনকার যে রেডিও, পাকিস্তান রেডিও কোনো খবর দেয় নাই, আমরা বিবিসিতে খবর শুনলাম। খবর শুনে আমরা এখান থেকে প্রায় তখনকার দিনে 70 সনে 10,000 টাকার ওষুধ আর আমরা 1 টন এই চাল নিয়ে একটা জাহাজে করে নারায়ণগঞ্জে রওনা দিলাম এবং সেখানে 36 ঘন্টায় পৌঁছাইলাম। আমরা পৌঁছার পরে আমরা 36 ঘন্টা পরে প্রথম রিলিফ টিম মনপুরা। 36 ঘন্টায় কোথায় পৌঁছালেন? মনপুরা, ভোলা, নোয়াখালী ওগুলো আক্রান্ত হয়েছিল। তখন ভোলা সবচেয়ে বেশি আক্রান্ত ছিল। ভোলা শহর না, সেখান থেকে বিভিন্ন চর আছে, চর ফেশন আছে, বিভিন্ন চর আছে সেখানে। তো সেখানে আমরা গেলাম, দেখলাম মানুষ বাঁচতেছে, লাশ, গরুর লাশ, তারপরে মহিষের লাশ, কিছু মানুষ। আমরা সেই রিলিফ টিম নিয়ে গেলাম, 8 দিন রাত্র আমরা ওখানে ছিলাম রিলিফ করার জন্য। এবং এখন খবর আমাদের যে CPP প্রোগ্রামে বা গভর্নমেন্টের সঙ্গে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে প্রোগ্রাম আমাদের সঙ্গে সংযুক্ত আমরা করি, যে আমরা এখন থেকে সাইক্লোন প্রিপেয়ারনেস করার কারণে কিন্তু সব কিছু মানুষের ক্ষতি, ক্ষয়ক্ষতি, জানমালের সবই অনেকটা কমে গেছে। তো আমরা এখন রেড ক্রিসেন্ট কীভাবে উদ্বুদ্ধ হলাম, আমি অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগতভাবে এরকম ন্যাশনাল প্রোগ্রামতে উদ্বুদ্ধ হওয়া রাজনীতি বা কোথাও আমি কখনো যাই নাই। কিন্তু আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমার বায়োডাটা নিয়ে উনি দেখে বললেন যে আমি দায়িত্ব দিতে চাই, তখন শুধু মানবিক সংস্থার কারণে, যেহেতু মানব সেবার, আমি আমার নিজের প্রেস্টিজ অর্ধেক করে আমি দিনটাকে হাত দিয়ে দিলাম রেড ক্রিসেন্টে। কেন? মানবতার সেবার জন্য। কারণ এই সংস্থারা মানবতার সেবায় সারা বিশ্বে, যেমন এই যে ঘূর্ণিঝড় রিমেল হলো, রিমেল শব্দের অর্থ হলো উত্তপ্ত বালু। উত্তপ্ত বালুর থেকেই রপ্তরা আছে, নামকরণ তো এখন আগে নামকরণ ছিল না। তো এইখানে আমরা অলরেডি 9-10 হাজার মতো ত্রিপাল, তারপরে বিভিন্ন হাইজিনিক কিট আমরা পাঠাচ্ছি 2,700, 5,500। সেখানে আমরা দিচ্ছি ওয়াটার জেরিক্যান, মানুষের পানি রাখার জন্য স্লিপিং ম্যাট পার্টি আমরা অলরেডি প্রস্তুত 1900, এবং 20 লক্ষ টাকার খাওয়ার প্যাকেট আমরা প্রিপেয়ার হচ্ছে এখনই। এগুলি বিভিন্ন জায়গায় চলে যাবে, বিভিন্ন ফ্যামিলিতে বিতরণ করা হবে এবং ফ্যামিলি ওয়াইজটা বিতরণ করার জন্য অলরেডি আমাদের প্রিপেয়ার হয়ে গেছে, এগুলি চলে যাবে। এখন আফটার এফেক্ট যেগুলি আছে, পরবর্তী এফেক্ট, লং টার্ম এফেক্ট, যেমন সেলিনিটি, ওয়াটারগুলি, পানি যখন বন্যার পানি ঢুকবে লবণে, সেখানে ফসল নষ্ট হয়ে যাবে এবং চিংড়ি ঘেরগুলি খুলে চলে যাচ্ছে। তো আমাদের চিন্তা করতে হবে সুদূর প্রসারী ড্যামগুলি, বাঁধগুলি কিভাবে রক্ষা করতে পারে, এটা খুব সমস্যা। কতটা উচ্চতায় রাখা দরকার, কত লেভেল রাখা দরকার, কত শক্ত হইতে হবে। নিজাম ভাই যারা বলেন খুব ভলান্টিয়ারি, এই এলাকার মানুষ এত বেশি যেতে চায়, তখন পুলিশ যেতে আটকায় রাখা হয় ড্যাম। তা আমি চাই যে এলাকার প্রত্যেকটা মানুষ ওই এলাকার মধ্যে সম্পৃক্ত হয়ে ড্যাম করবে, এই যে বাঁধগুলি করবে, বাঁধ রক্ষা করার চেষ্টা করবে, গভর্নমেন্ট উদ্বুদ্ধ করবে তাদেরকে, জন্য তারা করে। এই জিনিসটা খুবই দরকার, এলাকার মানুষকে সম্পৃক্ত করে, যেমন সম্পৃক্ত করি, তাইলে কিন্তু আমাদের যে ভলান্টিয়ার, ওই এলাকার ভলান্টিয়ার কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে বলছেন। আমি কিন্তু এইবারই আমার নিজের স্কুল সুনামগঞ্জে গিয়েছিলাম, ওখানে স্কুলের ছাত্রদের 3 থেকে বলছি তোমরা সবাই, আমরা কচিকাচার মেলা করছি,
করছি, আমরা মুকুল ফৌজ করছি, আমরা স্কাউটিং করছি, তোমরা এখন রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার করো, আন্তর্জাতিক সংস্থা আমাদের দেশে। তো বিশ্ববিদ্যালয়ে আমি আমার গোলে ছিল না, আমার টার্গেট, এখন থেকে ওনার কথার উপরে বিশ্ববিদ্যালয়ে আমি এটা অ্যাপিল করবো ছাত্ররা যেন ওখানে ভলান্টিয়ার চেষ্টা করে, দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। তথ্য যোগ করতে চাই, আমরা এই আলোচনার মধ্যে যখন কথা বলছিলাম শোনা গেছে যে স্যারও বললেন বিভিন্ন জায়গায় যে সাইক্লোন সেন্টারগুলো আছে দেখা যায় যে 10 নম্বর মহাবিপদ সংকেতের অ্যানাউন্সমেন্ট না আসলে মানুষ সাইক্লোন সেন্টারগুলোতে যেতে চায় না, খুব কষ্ট করে তাদেরকে নিতে হয়। এটিকে কি একটা চ্যালেঞ্জ হিসেবে সামনে কিভাবে তাদেরকে, এই যে সাইক্লোন সেন্টার আনা একটা বিরাট চ্যালেঞ্জ, তার কারণ ঘরে জিনিসপত্র চুরি হয়ে যায়, এই জন্য আসতে চায় না। 2 নম্বর গবাদি পশু আনতে পারে না, এই জন্য আসতে চায় না। তাদের মালপত্র গবাদি পশু, মুরগি, হাঁস মুরগি আনতে পারে না, সেই জন্য এখন এই জিনিসটাকে আমাদের তাদেরকে সচেতন করতে হবে আগের থেকে। 10 নম্বর আসার আগে কিন্তু বলা হয় অনেক কষ্ট করে রাত যখন অন্ধকার হলো তারা কিন্তু এই যে 9 লক্ষ লোক 8 লক্ষ লোক আসলেন শেল্টারে, তারা কিন্তু রাত সন্ধ্যা হওয়ার পর তাকে অনেক বাতাস, তখন তারা বাধ্য হইয়া প্রাণের ভয় এসেছেন। প্রাণের ভয় আসার আগে আমাদের এটা প্রত্যেক দুর্যোগ মন্ত্রণালয় সবসময় অ্যাক্টিভ। এখানে আমি বলবো যে আমাদের যে মন্ত্রণালয় সংযুক্ত আছেন বা কোস্টাল গার্ড আছেন, সবাই আগের থেকে সম্পৃক্ত। আমাদের সুন্দর সুন্দর শেল্টার আছে, আমার মনে সত্য শুনে কোনো শেল্টার ছিল না, যা যার করে পানিতে ডুবে মারা গেছে 30,000, কেউ বলে 3 লক্ষ, অনেক লোক মারা গেছে। 88 বন্যা তো অনেক আমি যেটা এখন মনে করি যে এই যে তাদেরকে সচেতন করতে হবে যে আপনার প্রাণ যখন বৃষ্টি আসার আগে ছাতা মেলতে হবে, আপনি তখন ভিজে যাবেন, তাই শেল্টারে যেতে হবে আপনার বন্যা আসার আগে। এটা আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে, আমি মিডিয়াকে আমি বলি আপনারা ওই এলাকার মানুষকে উদ্বুদ্ধ করেন। আমরা করছি স্যার, আমরা করছি। তার পাশাপাশি অনেকে ভুক্তভোগীরা গণমাধ্যমে বলেছে যে যদি ক্যাটেল বা গবাদি পশুরও ব্যবস্থাপনা সাইক্লোন সেন্টারের নিচে থাকে বা নারী শিশু বান্ধব সাইক্লোন সেন্টার থাকে তাহলে তারা উদ্বুদ্ধ হবে আসার ক্ষেত্রে। কিন্তু কোন জায়গায় ত্রাণমন্ত্রী যারা দুর্যোগ মন্ত্রণালয়ে নিয়োজিত আছেন উনি বলছেন যে আমি কোন জায়গায় আমরা মাটির ডিবি তৈরি করা হয়েছে, গরু তো সিঁড়িতে উঠতে পারবে না, সেই জন্য মাটির ডিবি উঁচুতে গরুর ব্যবস্থা করা হয়েছে। এটা কিন্তু আমাদের, কারণ আমাদের সরকার যেটা করছেন SOD স্ট্যান্ডিং অর্ডার ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট 19 নামে একটা প্রোগ্রাম হয়েছে। এইটা অনেকগুলি মিনিস্ট্রি এবং 49টা মিনিস্ট্রি প্লাস আর্ম ফোর্সেস, কোস্ট গার্ড, নেভাল ফোর্স সবাই এখানে ইনভলভ। এখানে আমাদের রেড ক্রসের 6 নম্বর উচ্ছেদে আমাদেরকে ইনভলভ করা হয়েছে, মানে রেড ক্রিসেন্ট সোসাইটিকে। তো সবাই মিলে যদি এই যে SOD প্রোগ্রাম 19 যদি আমরা সম্পূর্ণরূপে করতে পারি, এবং আশু প্রবলেম সুদূর প্রসারিত পরিকল্পনা সবই এর মধ্যে এসে গেছে। এটা এত সুন্দর একটা পরিকল্পনা SOD 19, এটা যদি আমরা ঠিকমতো করতে পারি, এটা কিন্তু প্ল্যাটফর্ম করা হয়েছে, প্ল্যাটফর্ম করে এটা বারবারই আমরা ওয়ার্কশপ করে আসছি। এতে কোনো এখানে কারো দরকার নাই, লাল ফিতা দৌড়াতো নাই, স্ট্যান্ডিং অর্ডার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেওয়া হয়েছে এবং এটা আসলেই কার্যকর হয় এবং এটা সাংঘাতিক একটা অর্ডার। আমি এটা খুবই মনে করি কার্যকর করা। আমরা যেহেতু গণমাধ্যম থেকে মানুষকে সচেতন করতে চাই, প্রফেসর নিজাম ভূঁইয়া আপনি একটা রেসপন্সিবল জায়গাতে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি, আপনি ফেডারেশনের দায়িত্বে। স্যার যেটা অ্যাপিল করলেন যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও যাতে এই রেড ক্রিসেন্টের ভলান্টারিজমে অফিসিয়ালি আসে, কোনো উদ্যোগ কি নেওয়া যায় এরকম? স্যার আমি মনে করি যে আমি তো আগেই বললাম যে আমাদের সৌভাগ্য হোক আর সৌভাগ্যক্রমে বলতে হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য উনি ডিজাস্টার ম্যানেজমেন্টের, উনি জিওলজি ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর কাজ করছে। ভূমিকম্প থেকে শুরু করে আমাদের এই যে বিভিন্ন ধরনের এই যে ডিজাস্টারগুলো হচ্ছে তার উপরে কাজ করছে। আমি মাননীয় উপাচার্য মহোদয়কে বলবো, এমনকি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য দায়িত্ব পালন করছে উনিও কিন্তু একই বিভাগের। তাছাড়া আমাদের আরও দক্ষ আমাদের যেমন জগন্নাথের ভাইস চ্যান্সেলর, জগন্নাথের প্রফেসর, উনি সমাজবিজ্ঞানী প্রফেসর সাদেক আলিম, আমাদের মাহবুবা নাসরিন আছেন, আমাদের সমাজবিজ্ঞানের যে চেয়ারম্যান আছেন ডক্টর জিনাতুদ্দিন, আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, এরা কিন্তু খুবই সচেতন এবং সমাজকে নিয়ে ওনারা কাজ করতে। আমরা অবশ্যই এই অ্যাপিলটি আপনার মাধ্যমে আমরা ছাত্রদেরকে ইনভলভ করলাম। প্রতিটা উপজেলায় প্রতিটা ইউনিয়নে কোন কোন ছাত্র পড়াশোনা করে, যখন ওই বিশেষ করে যে এলাকাগুলো সবসময় আক্রান্ত হচ্ছে, আমরা তো সব এলাকা তো সবসময় আক্রান্ত হয় না, ওই এলাকার ছাত্ররা তার এলাকাতে রেসপন্সিবিলিটি ডেভেলপ করবে। আর স্যার যে জিনিসটা বললেন SOD, অর্থাৎ যখন আমাদের ম্যানেজমেন্টের মধ্যে যখন আমি দেখেছি যে সাইক্লোন এলাকাতে মানুষকে থাকার ব্যবস্থা করেছে। এখন যে মানুষগুলো প্রান্তিক অঞ্চলে থাকে, গ্রাম এরিয়াতে থাকে, লোকাল এরিয়াতে থাকে, নদীর পাড়ে থাকে, সমুদ্রের পাড়ে থাকে, তাদের এই পশু পাখিগুলোর জন্য, মুরগি হাঁস, এটার জন্য তাদের একটা প্রাণ কান্দে, বাচ্চার মতো তারা কিন্তু লালন পালন করে। এমনকি অনেকভাবে গোসল করায় দেখি আমরা, আমি নিজে দেখেছি যে গ্রামের দিকে মানুষ কি সুন্দর গরুকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করাচ্ছে, তাদের প্রাণের সাথে এটা সম্পর্কিত। যখন 9 নম্বর 10 নম্বর ছাড়া তারা আসে না, তাদেরকে জোর করে আনতে হয়, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীকেও তখন আনতে হয়। আমি মনে করি যে এই যে SOD-র
মাধ্যমে এই প্ল্যাটফর্মগুলো যখন করা হবে তখন প্রত্যেকে তার নাম্বার দিয়ে নাম্বার বসায় তার গরু কোনটা, হ্যাঁ ওই সিস্টেমে গরু হাঁস মুরগিগুলো আমরা তো মাছকে পারবো না, গাছকে পারবো না, যেগুলো হয়তো চলে যাবে। একটা বিরতি নিয়ে ফিরে আবারও আলোচনাটি কন্টিনিউ করতে চাই এবং দর্শক যারা আমাদের সাথে আছেন নিশ্চয়ই অনুষ্ঠানের সাথে থাকবেন। নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমরা বিরতিতে যাবার আগে দুজন অতিথি সম্পর্কে বলেছিলাম, আবারও পরিচয় করে দিচ্ছি। প্রফেসর ডক্টর কবির চৌধুরী, বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আমাদের সাথে আছেন। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আছেন। এ পর্যায়ে দর্শক একটা ছোট তথ্যচিত্র দেখে, রিপোর্ট দেখে আমরা আলোচনাটি শুরু করতে চাই। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে অন্তত 10,000 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অন্তত 35,000 ঘরবাড়ি। ঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে জেলার 5 লাখ মানুষ পানিবন্দী হয়েছে। জেলায় অন্তত 35,000 মৎস্যঘেরের মাছ ভেসে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় 11টি ইউনিয়ন প্লাবিত হয়ে 50,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। নিজুম দ্বীপের 9টি ওয়ার্ডের প্রধান সড়ক ও বাজারগুলো প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি ঢুকে নিজুম দ্বীপ ইউনিয়ন প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ভাঙচুর হয়েছে। ফুলজুরি বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান, পাতাকাটা গ্রামের বসতঘর উড়িয়ে নিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও মাছের ঘেরসহ ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমনকি জেলা শহরের অলিগলি, বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। বেশ কয়েকটি প্রধান সড়কও পানির নিচে তলিয়ে গেছে। জেলার 4 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছ উপড়ে পড়ে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালার ব্যাপক ক্ষতিসহ বসতঘরে গাছ পড়ে 4 জন আহত হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মগদরা ইউনিয়নের 4 ও 5 নং ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় কিছু বাড়িঘর, টিনের চাল উড়ে গেছে। গাছ পড়ে বিদ্যুতের সংযোগ ছিঁড়ে গেছে। আজিমপুর ও কলাপানিয়া ইউনিয়নের অনেক জায়গায় পানি উন্নয়ন বোর্ডের ওয়াবদা বেড়িবাঁধ ভেঙে অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যশোরের 8 উপজেলায় শতাধিক মাটির ঘর ভেঙে গেছে। এছাড়া ঘরের টিন ও বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের হিজলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঝড়, ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বাউশিয়া গ্রামের ঘরবাড়ি সহ বিভিন্ন এলাকায় গাছপালা পড়ে বিধ্বস্ত হয়েছে প্রায় অর্ধ শতাধিক ঘর। চরাঞ্চলে প্লাবিত হয়েছে প্রায় 15টি গ্রাম। গাছপালা পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে অনেক এলাকার। আমরা আলোচনা তথ্যচিত্র রিপোর্টটি দেখলাম, এবার আলোচনায় ফিরে আসছি। স্যার, আমরা যেই কথাগুলো একটু বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ডোনার এজেন্সিজ, তারপর আন্তর্জাতিক সাহায্য সংস্থা, অনেক এনজিও যাদেরকে দেখা যায় যে অনেকটা স্ক্যাটার্ডভাবে ওই বিক্ষিপ্তভাবে ওই এলাকায় চলে যায় ত্রাণ নিয়ে, বা তারাও ইনভলভ হতে চায়। তো সরকারি বেসরকারি দাতা সংস্থা এগুলোর মধ্যে সমন্বয়টা আরও কি করে সম্ভব আপনাদের দৃষ্টিতে স্যার? আচ্ছা, সমন্বয় করার জন্য যেটা আমরা করি, ওখানে যেটা স্থানীয় সরকার ব্যক্তিগণ আছেন তারা, তারপর ওই উপজেলার যিনি ইউএনও আছেন, আর জেলার যিনি ওখানে জেলা প্রশাসক আছেন এবং বিভাগীয় কমিশনার, ওই আমরা স্তরে স্তরে সমন্বয় করে, এবং আমরা সরকারের সঙ্গে, যেহেতু আমরা সরকারের একটা সহযোগী একটা সংস্থা মিনিস্ট্রি অফ হেলথ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের সঙ্গে আমরা অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করি। আমরা সমন্বয় করি, কাজটা করি, শুধু আমাদের ভলান্টিয়ার করেন। আমি গতকালকের আগে পরশুদিন আমি একটা নির্দেশ দিয়েছি যে আমাদের যারা ভলান্টিয়ার আছে তোমরা কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করো। কোস্ট গার্ড ওই এলাকা সম্বন্ধে জানে, তোমাদের বিপদ হইতে পারে, অতএব তোমাদের নিজের সেফটির জন্য, মানুষের সেফটির জন্য তোমরা সাহায্য নাও এবং সমন্বিত অভাবেই কাজ পরিচালনা করে। কারণ এক জায়গায় সবাই গেলো, দেখা গেলো আরেক জায়গায় কেউ গেলো না, এভাবে সমন্বিত করার জন্য আমরা এটা করতেছি। এমনকি বন্যার মধ্যে ওখানে ছিল না কক্সবাজার রোহিঙ্গার কথা বলছি, তাদের ঘরগুলি টেম্পোরারি, ওখানে তোমরা খোঁজখবর নাও, ওখানে কোনো ঝড়ের জন্য, বাতাসের জন্য বিচ্ছিন্ন ইনফরমেশন অ্যাড করতে চাই। আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানলাম
ত্রাণের জন্য হাহাকার, অনেক যেই জেলাগুলি এফেক্টেড, বিশেষ করে 3-4টি জেলা বিশেষ করে, সেখানে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটা তারা হাহাকার জানাচ্ছে গণমাধ্যমের কাছে। এটি কি আরো ফাস্ট কোনো প্রসিডিউর অ্যাকচুয়ালি আছে? পরিবহনের সময় লাগে। Yes, sir. কালকে একটা সমস্যা হলো, আমরা যখন বরিশালে ট্রাক পাঠাইলাম Right, তখন sir. আমাদের যে আইএফআরসির যে প্রতিনিধি তিনি বললেন যে তোমরা রাস্তা পরিষ্কার করো। দুর্যোগ মন্ত্রী ওখানে ছিলেন, তো বলে হ্যাঁ আমরা এটা ব্যবস্থা করবো, তো স্থানীয় সরকার যারা আছে তারা ব্যবস্থা। কিন্তু আমাদের ট্রাকে পটুয়াখালীতে আটকে গেল, সে গাছ পড়েছে, রাস্তায় খারাপ হয়ে যেতে পারতেছে না। তো এই যে একটা জিনিস দ্রুত যাতে পৌঁছায়, রাস্তাঘাট ঠিক করতে হবে। Right, sir. আর আমি একটা অ্যাপিল করেছি জাপান রেড ক্রসে অতি দ্রুত যেন আমাদের পরিবহন হেলিকপ্টার ওরা দেন, যেন আমাদের জন্য হেলিকপ্টারের মাধ্যমে অনেক যেসব এলাকা সবচেয়ে বেশি Right, দরকার sir. তাড়াতাড়ি যেন আমরা ত্রাণ পাঠাতে পারি। তো আমাদের কিছু ত্রাণ আবার প্রান্তিক পর্যায়ে মজুদ আছে, ওখান থেকে কাছাকাছি চলে যাবে। স্যার, যেমন আপনি একটু আগে বলেছেন যে গণমাধ্যম যাতে আমরা এগুলোকে প্রচার করি, সচেতন করি, আমরা যেই তথ্যটি আজকে দুপুর পর্যন্ত পেলাম যে প্রায় 2 দিন হতে চলেছে আক্রান্ত এলাকার লোকরা শুকনো খাবার খেয়ে আছেন, তারা কোনো রান্না করা বা কোনো রেডি খাবার পাননি। তারা মূলত একটা অ্যাপিল গণমাধ্যমের কাছেও জানিয়েছেন তারা যাতে দ্রুত ত্রাণ পেতে পারেন। বিভিন্ন জেলা থেকে আমাদের খবরগুলো আসছে আর কি। আমরা একটা প্যাকিং করছি যে এক একটা এলাকায় আমরা কতগুলো এলাকা চিহ্নিত করছি, তো সেইখানে এক একটা এলাকা এক একটা ফ্যামিলির জন্য আমরা এই টোটাল এখানে আছে 20 লক্ষ টাকার তেল, ডাল, চাল এগুলি প্যাকেট করছি, স্বপ্ন অর্ডার দিছি, আজকের মধ্যে প্যাকিং হয়ে এগুলি চলে যাবে বিভিন্ন এলাকায়। যেখানে যেন আমরা এখানে 9টা জেলা চিহ্নিত করছি, তার মধ্যে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, এখানে রেড কিচেনের মাধ্যমে এই খাবারগুলি পৌঁছে। এখানে রান্না করার খাওয়া, রান্না করে ওনারা খাবেন। ড্রাই খাবার অলরেডি ওই এলাকা থেকে আমরা কিনে ওদের লোকাল স্টক থেকে দেওয়া হয়েছে, আর এইটা ঢাকা থেকে যাচ্ছে অলরেডি প্যাকিং আছে। নিশ্চয়ই আমরা স্যার চাই যে গণমাধ্যমের মাধ্যমে এটিও বলতে চাই যে রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান যেটি বললেন, নিশ্চয়ই আপনারা সেই ইমপ্লিমেন্টেশনটি দেখতে পাবেন। স্যার, আমি একটু আসি পুষ্টিবিদ হিসেবে, আপনি যেহেতু ইনস্টিটিউটের প্রফেসর, যে স্যার যেটা বললেন যে বেশ কিছু আইটেম তারা দিচ্ছেন, যে শেষ পাশাপাশি এই স্বাস্থ্যগত চ্যালেঞ্জগুলো বা পুষ্টির, আপনি নিজেও বলেছেন যে পুষ্টির চাহিদা যে জিনিসগুলো দিত, মাছ, গবাদি, সেগুলি আক্রান্ত, সেক্ষেত্রে আর কি করা যেত? না, ধন্যবাদ। স্যার যেটা বলেছেন আপদকালীন সময়টা কাটানোর জন্য তারা শুকনা খাবার খাচ্ছে, এটা 2-4 দিনে আপনার ওটা কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা দেখছি যে খাবার স্যালাইন এবং খাবার পানিটা সবচেয়ে সমস্যা পড়ে যায়, কারণ গবাদি পশুর কারণে, তারপরে বিভিন্ন হাঁস, মুরগি, তারপরে এগুলো যখন পানিতে পচে যাচ্ছে, এখানে ব্যাকটেরিয়া জন্মিতেছে, ভাইরাস জন্মিতেছে, সেগুলো আর ইনটেক করা যাচ্ছে না। খাবার বিশুদ্ধ পানিটা দিতে হবে পাশাপাশি, আর খিচুড়িটা করে যদি সিস্টেম করে দেওয়া যায়, সেখানে আপনার ফ্যাট পাচ্ছেন, কার্বোহাইড্রেট পাচ্ছেন, প্রোটিন পাচ্ছেন, খিচুড়ির মধ্যে যদি একটু মাংস দেওয়া যায়, তাইলে কিন্তু সে সুষম খাবারটা সে পাচ্ছে, তার আপদকালীন সময় কিন্তু সে সময়টা পার করতে পারছে। কিন্তু আমাদের আরেকটা জিনিস যেটা হলো যে আমি হয়তো এই ডিজাস্টার হয়তো আজকে কালকের পরে এটা যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে পড়তেছে, তার হয়তো গাছপালা হয়তো কেটে ঠিক করলাম। আর আমাদের দেশে আরেকটা জিনিস, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে প্রচুর গাছপালা পড়ছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। আমরা দেখি যে আমাদের পরিবেশ রক্ষা করার একটা গ্রুপ আছে, আমরা ধরুন গাছের ডাল, যে ডালটা প্রয়োজন নাই, যে গাছটা অনেক পুরানো হয়ে গেছে, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে একবার কাজ করার জন্য ধরুন গাছ সেটাকে কিন্তু মানে কাটা উচিত, মানে ডালগুলো যেটা প্রয়োজন নাই। আমার মনে হয় সেভাবে পরিবেশ ওনারা মিছিল করা শুরু করে, আন্দোলন করা শুরু করে। আবার এটার ব্যাড এফেক্টও আছে, দেখা যাচ্ছে অনেকে আবার বন টন উজাড় করে গিয়েও আবার সুযোগ সুবিধা বলছে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেললে এটাও আমাদের রাস্তাঘাটে চলাচলের জন্য সুবিধা হয়। আর স্যার যেটা বলছে যে স্পেশাল হেলিকপ্টারে, যে জাপানকে উনি অনুরোধ করেছে, আমার মনে হয় আমরা যদি আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, আমাদেরকে এই সমস্ত জরুরি যে পরিবহন হেলিকপ্টারগুলো আমাদের খুব প্রয়োজন, কারণ আমাদের ওখানে সেখানে তখন আর রাস্তা নষ্ট হয়ে যায়, রাস্তা বন্যার পানিতে নষ্ট হয়ে যায়। আর আরেকটা জিনিস হলো যে সমস্ত মানুষগুলো ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, আমরা সবসময় জাকাত দিই, দেখা যাচ্ছে আমাদের বড় বড় লোকেরা এলাকাতে প্রচুর পরিমাণে ঈদের সময় শাড়ি দেয়। আপনি জাকাত তো সারা বছর দিতে পারেন, আপনার জাকাতের একটা অংশ আমাদের দণ্ডাঢ্য ব্যক্তিরা, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, এই যে আমাদের কয়েকটা মন্ত্রণালয় ইনভলভ থাকে, আমাদের ডিসি সাহেবরা থাকে, ওনারা কিন্তু মারাত্মকভাবে তখন কাজ করে। ডিসিরা, ইউনোরা, আমাদের পুলিশ, বিজিবি, আনসার এবং কোস্টগার্ড, ওনাদেরকে দেখা যায় যে রিয়েল অর্থে যে তারা দেশের জন্য, তখন ওনাদের দেখা যায় 24 ঘন্টা কাজ করতেছে, একজন ডিসিকে, একজন ইউনোকে দেখতেছি। সে সময় সমন্বয়টা করে পরবর্তী পর্যায়ে ওদের বাড়িঘরগুলো, আমি যেটা বলি, জানেন একটা লোক 3 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত, সে টাকা তো সরকার তাকে দিবে না, তাকে আপাতত চলার জন্য আপনার সাথে ইকো করে বলতে চাই, আপনি যেটা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানবিকতার প্রতীক, উনি, আমরা এই যেটি গণমাধ্যমের মাধ্যমে জানলাম, বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী আক্রান্ত এলাকায় যাচ্ছেন, পটুয়াখালীতে।
জি। যার একটা রিফ্লেকশন এইমাত্র শুনলাম আর কি। জি 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 স্যার আমি এই কথাতে একটু ফিরে আসবো, আবার একটু আলোচনায় স্যার নিয়ে আসি। বিশেষ করে আমরা যেটা দেখছি যে ইমিডিয়েটলি আপনি যেটা স্যার বলেছেন শর্ট টার্ম কতগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, আবার যেমন বাঁধগুলো ব্যাপার আছে মিডিয়াম টার্ম, আবার সামনে বাজেট আসছে স্যার, লং টার্ম কোন কোন কাজগুলো মনে হয় এইভাবে করে সামনে নেওয়া উচিত, আপনার কোনো এই পরামর্শ যেমন স্যার? ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ বা রিলিফ যে মিনিস্ট্রি আছে, এটা তো মন্ত্রী দায়িত্বে মাননীয় প্রধানমন্ত্রী আর প্রতিমন্ত্রী আছেন। তো এইখানে যে এই যে একটু আগে যে রেজিম ভাই যে কথাটা বললেন যে আমরা একটা দীর্ঘমেয়াদী যে কাঁচা বাড়িগুলি আছে সেই বাড়িগুলিকে যে আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি ভেঙে গেছে এইগুলির জন্য আমরা একটা বাজেট রাখি যে বন্যা দুর্গত এলাকায় যাদের বাড়িঘর নষ্ট হবে এখানে সরকার বাড়িঘর করে দিবে। সরকার এত দিতে পারবে না, কিন্তু আমাদের বিত্তবান যেখানে প্রয়োজন সেখানে দিবেন সেটাই। আর বিত্তবান লোকজন সঙ্গে সাহায্য করবেন। এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস। যেমন পানির কথা আসছিল, আমরা অলরেডি এখানে ফিল্টার পাঠিয়েছি যে যেখানে ঘন্টায় ঘন্টায় 250 লিটার পানি ফিল্টার হবে এবং সমুদ্রে পানি ফিল্টার করে মানুষ খেতে পারবে। পানি চারিদিকে পানি, খাবার পানি নাই, সেখানে আমরা বোতল পানিও পাঠিয়েছি, আবার ট্যাবলেট পিউরিফিকেশন ট্যাবলেট অলরেডি চলে গেছে সেখানে, আর আমরা যে ফিল্টারও পাঠিয়েছি। তো পানি খুব প্রয়োজন, আর এই জিনিসটা খুব প্রয়োজন। দীর্ঘমেয়াদীর জন্য আমাদের পরিকল্পনা নিতে হবে। এইগুলো কিন্তু সবই সরকারে করা আছে এবং সব মিনিস্ট্রি, এতগুলি মিনিস্ট্রি ইনভলভ। তো আশা করি যে এই জিনিসটা আমাদের হবে বাড়িঘর তৈরি করার জন্য বিভিন্ন অনুদান। জাকাতের কথা আসছিল, আমি রেড ক্রিসেন্টে প্রথমবার মতো একটা ফান্ড খুলবো, একটা সেল খুলবো, জাকাত ফান্ড আমরা নিব তাদের জন্য। যখন যেসব মানুষ জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে আমরা ওখান থেকে জাকাত থেকে প্রদান করবো। কারণ জাকাত দিতে মানুষ অত্যুক্তি করে না, কারণ এটা একটা ধর্মের ব্যাপার অবশ্যই। আমি আশা করবো যে বিত্তশালীরা জাকাত জন্য রেড ক্রিসেন্ট জাকাত ফান্ডে দান করেন, আমরা যেন এটি বিপদের দিনে মানুষকে দিতে পারি। স্যার এই ক্ষেত্রে একটা উল্লেখ করতে চাই, আমরা যেমন দেখলাম যে খেপুপাড়াতে একটি বাঁধ আছে যেটির সীমানা পানির লেভেলের নিচে, যে কারণে যখনই ছোট কোনো বন্যা হয় সেটি উপচে পড়ে। তার মানে এটিতে লং টার্ম স্ট্র্যাটেজিক ভাবে এটাকে বিল্ড আপ করার প্রয়োজন আছে, নাহলে তো আমরা বারবারই আক্রান্ত হব। এই কাজগুলো কি দুর্যোগ মন্ত্রণালয় নেবে, না আমরা সামনের বাজেটে আপনাদের এক্সপার্টদের কাছ থেকে কোনো অ্যাপিল গভর্নমেন্টের কাছে পৌঁছাতে? অ্যাকচুয়ালি বাঁধের ব্যাপারটা এটা পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে, পানি সম্পদের আন্ডারে। তো যে জিনিসটা বাঁধের যে সমস্যাটা হয়, প্রথম কথা কত উচ্চতায় পানি যেতে পারে। এখন এটার স্বাভাবিকের উচ্চতা যখন থাকে তার চেয়ে বেশি করতে হবে, কারণ বাঁধের যে প্রবলেমটা যে আমরা বিদেশের দিকে তাকাই, আমরা পর্দার কান্ট্রিতে যাই, যদি দেশে ওরা সমুদ্রের নিচে অবস্থান করে, আমার সমুদ্রের লেভেলে থাকি, ওরা নিচে, কিন্তু ওরা বাঁধের মাধ্যমে কিন্তু ওই শহর নেদারল্যান্ডস যে কান্ট্রিগুলি পর্টল্যান্ডস কান্ট্রি বলে, ওইভাবে যদি আমাদের কাছে প্রযুক্তি নিয়ে আসতে পারে, বাঁধগুলি করতে পারি, তাইলে কিন্তু বাঁধ আর ভাঙবে না। এবং বাঁধগুলি এমনভাবে করতে হবে যেন স্থায়ী হয়, আর একটা মেনটেনের জিনিসটা কম। এই বাঁধগুলি মেনটেন করতে হবে প্রতি 6 মাস পর পর। আমরা তো মাঝে মধ্যে গণমাধ্যমে দেখি যে অনেক সময় প্রতিনিধি দল এই বাঁধগুলো দেখতেও বিদেশে যান, তারা ফিরে এসে কি রিফ্লেক্ট করছেন? এইটা রিসার্চের প্রয়োজন, তারা গেলেন রিসার্চে কি পেলেন সেটা যদি ওনারা এসে ওনাদের যে পানি সম্পদ মন্ত্রণালয় যারা বাঁধের দায়িত্বে তাদেরকে বলেন, এখানে যে আর্কিটেক্ট নিয়োগ করে, আর্কিটেক্ট দেখবে ওই কতটুকু পানি আসে, কত উচ্চ মাটি, কত নরম, সেখানে কি মাটি দিবেন, সেখানে কি কি উপাদান দিবেন। শুধুমাত্র বেলে মাটি তো দিলে হবে না, পানিতে চলে যাবে। অতএব বাঁধগুলি মজবুত করা, আর যদি এটাকে রক্ষণাবেক্ষণ করা যায়, আমার মনে হয় না এই বিপদটা। বাঁধ ভাঙার কারণে এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার যে আমাদের চিংড়ির ঘের খুলে গেছে, কারণ হলো ওই বাঁধ থাকলে কিন্তু পানি ভিতরে ঢুকতে পারে না। ওই পানির কারণে চিংড়ি মাছগুলি আমাদের যেটাকে বলা হয় একটা সিলভার কারেন্সি, ওই কারেন্সি নষ্ট হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ। ওই বাঁধটা এখানে অতি প্রয়োজন। এখন যদি পানি সম্পদ মন্ত্রণালয়কে বলি যে আপনারা এই বাঁধের ব্যাপারে আরেকটু সোচ্চার হন, আরেকটু হন, এবং আপনারা বাজেটে চাইলে আরো বাজেটে টাকা চান, টাকা চেয়ে এগুলি সমস্যা অনেক ক্ষেত্রে চিহ্নিত যে কোন বাঁধটি কনস্ট্রাক্ট করতে হবে, কাজী এখন তো ইমপ্লিমেন্টেশনে দ্রুত কাজ করতে হবে। আচ্ছা স্যার, আমাদের শিক্ষকরা, বিশেষজ্ঞ শিক্ষকরা আছে, যেমন আমাদের জিওলজি ডিপার্টমেন্টের, আমাদের জিওলজি, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আর্কিটেকচাররা আছে। যেমন আমাদের এক্সপার্টিস কিন্তু আমাদের দেশে আছে। 15 দিনের জন্য 20 দিনের জন্য পুকুর দেখার জন্য বাইরে নিয়ে ট্রেনিং করে আসা আমাদের খুব একটা লাভ হয় না। আমাদের এই যে আমাদের ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর হুমায়ুন আক্তার, আমি এর আগে একজনের নাম বললাম, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডক্টর জিল্লুর, ডিনও বটে। এই ধরনের এক্সপার্টিসদেরকে আপনারা ইনভলভ করেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে পৃথিবীতে বড় বড় দেশগুলো যখনই কোনো ক্রাইসিস ক্রিয়েট হয় তখন তাদের এক্সপার্টিসগুলোকে তারা নিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কারণ সে তো এই লাইনে এসে পড়াশোনা করেছে, এই লাইনে এসে এক্সপার্টিস ডেভেলপ করেছে, তাদের সাথে আমাদের সরকারি কর্মকর্তারা যারা যে মন্ত্রণালয় আছে ওনাদেরও এক্সপার্টিস ডেভেলপ হয়ে যায়।
সমন্বয়টা করতে পারলে আমাদের কাজগুলো খুব সুন্দরভাবে আমরা এবং স্যার- করতে পারবো। রেড ক্রিসেন্ট আপনাদেরকে ইনভলভ করলে আমাদের এমনিতে আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আগে তো এই ধরনের ঘটনা ঘটলে দেখা যাচ্ছে মানে সব ধ্বংস হয়ে যেত, প্রলয় হয়ে যেত, অনেক লোক মারা যেত। এখন আমাদের সচেতনতার কারণে, আমাদের সিস্টেমের কারণে আমরা কিন্তু মানুষের প্রাণটা রক্ষা করতে পারছি, কোপ করতে পারতেছি। স্যার, একটা প্রসঙ্গ আমরা যেমন নিজেরাও দেখেছি, বিভিন্ন আপনি নেদারল্যান্ডসের কথা বলেছেন, সেখানে ড্যাম করে রটরডাম বা আরো কিছু ড্যাম আছে যেগুলো করে তারা কিন্তু পানিকে শাসন করে সম্পদে পরিণত করেছে। সেখানেও কিন্তু বন্যা এবং জলোচ্ছ্বাস হয়, কিন্তু ড্যামগুলো এত নাইসলি কনস্ট্রাক্টেড আমরাও দেখেছি। তো এই অভিজ্ঞতাগুলো আমরা যদি এখন নিয়ে না আসি, আর কবে কবে আনা যাবে সেগুলো? বাংলাদেশে তো প্রয়োজন। আমাদের চরফেশনে একটা ড্যাম আছে 2টা ভোলায়, তো ওইগুলি নাকি ডুবে না, ওইগুলি অনেক সুন্দর প্রযুক্তিতে করা। আমরা যদি ওইগুলি পাইলট প্রজেক্ট করি এবং পাইলট প্রজেক্ট করে অন্য ড্যামগুলিকে, অন্য বাঁধগুলিকে একই প্রকার করি। আরেকটা জিনিস, আমাদের প্ল্যান্টেশন নাই, যেমন সমুদ্রের তীরে কিন্তু নারিকেল গাছ ভালো হয় নোনা পানিতে। যদি আমি দেখেছি মায়ামি বিচে দেখেছি, জুহু বিচ দেখেছি বড় বড় নারিকেল গাছ, ওইটা কিন্তু ওই সমুদ্র উপকূলকে রক্ষা করে ওই গাছ। যেমন আমাদের সুন্দরবন এই বাংলাদেশকে বারবার আল্লাহর রহমতে রক্ষা করতেছে। তা আমরা যদি প্ল্যান্টেশন করি, আমরা এই কুয়াকাটা গেলাম, দেখলাম সমুদ্রের তীরে এমন কোনো গাছ নাই, তো ওই গাছগুলি যে লাগে আমরা দীর্ঘকাল ওই গাছ আমাদেরকে পাহারা দিতে পারবে। এবং গাছ বড় হওয়ার দরকার নাই, গাছ অন্য জায়গায় নার্সারি করে বড় গাছ লাগিয়ে দেওয়া যাবে। এখন আমি বিদেশে কানাডায় বাড়ি হচ্ছে, বাড়ি হওয়ার পরপরই বড় বড় গাছ, রেডিমেড গাছ। এখন আমরা ইচ্ছা করলে এখানে অনেক হাউজিংরা তার দুবাই থেকে গাছ ইম্পোর্ট করে খেজুর গাছ লাগিয়ে দিচ্ছে। তো আমরা যদি এই ধরনের বড় বড় গাছ প্ল্যান্টেড করে, নারিকেল গাছ যে গাছটা ওই বালির মধ্যে বয়। আর সুন্দরবনকে যে আমরা রক্ষা করার জন্য সুন্দরবনে আমরা প্ল্যান্টেশনের ব্যবস্থা করি, গাছ না কেটে আমরা ওখানে যদি কাটার প্রয়োজনে কাটবে, আজকে সুন্দরী গাছ নাই হয়ে যাচ্ছে, নাই, হ্যাঁ, গোলপাতা গাছও চলে যাচ্ছে। তো এখন যেটা ওই আবহাওয়ার উপযোগী গাছ, যদি আমাদের যে বিভাগ আছেন, ইউনিভার্সিটি আছে, এগ্রিকালচার ইউনিভার্সিটি, তারা রিসার্চ করে দেবেন সুন্দরবনে কোন গাছটা ভালো ফলন হয়, ওগুলো করা হয়। কোনটা বেশি হয় দীর্ঘস্থায়ী, এই ধরনের ঘাস রোপণ করলে এই বৃক্ষরোপণ একটা বিরাট কাজ হবে এইগুলোর জন্য। এর উপরে কিন্তু আমাদের সরকার মানে প্রধানমন্ত্রী অনেক উদ্যোগ নিয়েছেন। আমরা যদি সবাইটা করি গাছ রোপণ, যেমন আমার ভলান্টিয়ারদের বলছি, তোমরা 7 লক্ষ ভলান্টিয়ার আসছো, তোমরা একটা গাছ লাগাবা, তোমাদের মা একটা, বাবা একটা, তোমরা যদি একটা ফ্যামিলি গাছ হয়ে যাবে। এইভাবে আমি মানুষকে উদ্বুদ্ধ করছি গাছ লাগানোর জন্য সব জায়গায়। কারণ আমাদের প্ল্যানেটটা এখন আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে, গ্রিন ডেল্টা থাকতেছে না, তাই গাছ লাগানো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং আমরা চাই যে গণমাধ্যমের মাধ্যমে যাতে এগুলো মানুষের কাছে পৌঁছায়। প্রফেসর নিজাম ভূঁইয়া, একটা ছোট তথ্য যোগ করি। আপনি একটু আগে বলেছেন একটা পর্যায়ে যে বেসরকারি সংগঠনকে এগিয়ে আসা, বিত্তবানদেরকে, এটি কি কিছুটা রেসপন্সিবল জায়গায় নেওয়া যায়? ব্যাংক বিমাগুলো তাদের CSR ফান্ড থাকে, এই দুর্যোগের মুহূর্তে কি এই ধরনের কোনো কমিটমেন্ট তাদের কাছ থেকে নেওয়া যায় যে তাদের CSR ফান্ড থেকে সার্টেন 5% ও 10% তারা? না, CSR ফান্ড থেকে তারা মাননীয় প্রধানমন্ত্রীর ফান্ডে দিচ্ছেন। পাশাপাশি আমাদের যে কর্পোরেট হাউসগুলো আছে, যেমন আমাদের বসুন্ধরা, তারপরে আমাদের যে সালমানি প্রমাণ সাহেব, আমাদের ওনার বেক্সিমকো আছে, এই ধরনের অনেক, পার্টেক্স আছে, এই ধরনের অনেকগুলো আমাদের ফ্রেশ গ্রুপ আছে, তারপরে আমাদের আবুল খায়ের গ্রুপ আছে, আমাদের হামিম গ্রুপ আছে, তারপরে আমাদের এই যে আকিজ আছে। আমাদের কিন্তু এখন গ্রুপের অভাব নাই। ওনাদের CSR ফান্ডের একটা অংশ যদি ওনারা এখানে দিতে পারে, এটা আমার স্যার একটা কথা যেটা বলেছে যে আজকে দেখেন আমাদের প্রতিনিয়ত কিন্তু বিদ্যুৎ, যে আকাশের যে বিদ্যুৎ চমকায়, এটাকে কি বলে, যে মানুষ মারা যাচ্ছে। আমাদের একসময় তাল গাছ, বিভিন্ন জায়গায় তাল গাছ লাগানো হতো, তাল গাছ আর এখন মাটিতে পড়তো না, ওখানে গাছে কিন্তু এটা কিন্তু থেমে যেত। আমাদের এই যে সমস্ত সামুদ্রিক এলাকাতে উনি যে কৃষিবিদদের সাথে, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি সেখানে ইনভলভ করেন, করে স্যারকে আমি বলবো যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন যে আমার যেখানে যেটা আপনার একটা পাইলট প্রকল্প নিয়ে নেন, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা শোনা মাত্রই কিন্তু উনি সেটা গ্রহণ করবেন। কারণ উনি দেশকে ভালোবাসেন, এমনকি যে দেশের ডেভেলপমেন্টের জন্য যে কাজটা উনি করতে চাচ্ছে। আজকে আমরা অর্থনৈতিকভাবে $3000 সুইচি করছি কেন? যখন আমাদের 2008 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসে, আমাদের ছিল মাত্র $780, আজকে আমরা 3000 সুইচি করছি, তো নেতৃত্বের কারণে। তো আমরা মনে করি সেই নেতৃত্বটা আমাদের দিতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্টকেও আমাদের ম্যানেজ করতে হবে, আমাদের সেটা আসবে। আপনি দেখেন না, গতকালকে আমেরিকাতেও কিন্তু টর্নেডো হলো, সেখানে 15 জন লোক মারা গিয়েছে। এগুলো তো ন্যাচারাল ক্যালামিনিটি, এগুলো হবেই, কিন্তু আমাদেরকে সেটা ফেস করতে হবে। আমি মনে করি যে আমরা যদি সুন্দরভাবে সমন্বয় করে কাজ করি, আমরা মানুষের সেবা করতে পারবো, জাতির সেবা করতে পারবো, দেশের সেবা করতে পারবো বলে আমি মনে করি। রাইট। এবং একটি প্রসঙ্গ তো আপনি তুললেনই যে বাংলাদেশের যেমন ডেভেলপমেন্টের অগ্রগতি হচ্ছে, পাশাপাশি
বেশ কিছু গভর্নেন্স চ্যালেঞ্জও কিন্তু স্যার আছে, আমরা যেগুলো দেখছি সেটা আমাদের আমাদের দেশে চ্যালেঞ্জ, ইকোনমিক চ্যালেঞ্জ পৃথিবীর সব জায়গায় আছে, থাকবে, সেগুলো ওভারকাম করাটা হলো ওদের নেতৃত্বের গুণাবলী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে যেরকম চ্যালেঞ্জ করে দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবেও সেভাবে চ্যালেঞ্জ করে উনি মোকাবিলা করে উনি নিয়ে যেতে পারবে এবং সুন্দরভাবে দেশকে নেতৃত্ব মানে মধ্যমায়ের দেশে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। আমরা আশা করি আজকে আমরা স্বাস্থ্য খাতের কথা হচ্ছে বলেন, আমাদের 18,000 কমিউনিটি ক্লিনিক আছে, আজকে আমাদের 8-9 লক্ষ লোকরে উনি যাদের বাড়িঘর ছিল না তাদেরকে বাড়িঘর দিয়েছে, এমনকি বলতে একটা লোকও মানে ভূমিহীন থাকবে না। তো এই যে নেতৃত্বগুলো দিচ্ছে এটা তো আস্তে আস্তে হচ্ছে, এটা তো একদিনে সম্ভব না, পর্যায়ক্রমে হচ্ছে। আমি মনে করি যে আমাদের সব কিছুই, আমাদের অনেক জনসংখ্যার দেশ, আর আমাদের লোকগুলোকে টেকনিক্যাল সাবজেক্টে আমাদেরকে আরও বেশি মনোনিবেশ করতে হবে। যেমন আপনি দেখেন ফিলিপিনে মাত্র 25 লক্ষ লোক কাজ করে, তারা টেকনিক্যালি খুবই সাউন্ড এবং টেকনিক্যাল কাজ করে বিধায় তারা 35 লক্ষ বিলিয়ন তারা ইনকাম করে। আর আমাদের 1,20 লক্ষ লোক দেশের বাইরে কাজ করে, আমরা মাত্র 22 বিলিয়ন ডলার, আমরা তারা করে 35 বিলিয়ন আর আমরা করি 22 বিলিয়ন। কেন? টেকনিক্যাল বিষয়ে আমাদের নলেজটা কম। আমরা টেকনোলজিটাকে আমাদের ডেভেলপ করতে হবে, মানুষগুলো টেকনিক্যালি মানুষদেরকে ডেভেলপ করতে হবে, টেকনিক্যাল সাবজেক্টের উপর আমাদের গুরুত্ব দিতে হবে, ভোকেশনাল সাবজেক্টের উপর গুরুত্ব দিতে হবে, তখনই কিন্তু আমরা দেশকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো। অবশ্যই, এবং আপনাদের সাথে একমত। এবং আমরা ছোট্ট একটা সর্বশেষ বিরতি এই অনুষ্ঠানে নিয়ে আবার ফিরে আসছি আজকের আলোচনায়। লিটল টাটা মাই টিভি সংলাপে শেষবারের মতো আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, প্রফেসর ডক্টর কবির চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, এবং প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। আমরা স্যার যে আলোচনা করলাম আজকে মূলত সেগুলোর বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি। দুর্যোগ এলে হয়তো আমরা এগুলো নিয়ে বেশি কথা বলি, কিন্তু কথাগুলো মূলত সচেতন করবার জন্য এবং নিজেদেরকে রিমাইন্ড করা যে আমাদেরও কি করণীয় আছে। তো বিশেষ করে বাজেট একেবারে নকিং এট দ্য ডোর, আপনার কোনো ধরনের উপস্থাপনা, অ্যাপিল যেগুলো বাজেটে রিফ্লেক্টেড হতে পারে, কারণ বাজেট যারা প্রস্তুত করছেন স্যার তারা বিভিন্ন এক্সপার্টদের সাথে এখনই কথা বলছেন, ওপিনিয়ন নিচ্ছেন, এবং আমরা যেটা শুনেছি তারা গণমাধ্যমের এই কথাগুলোকে অ্যানালাইজ করেন। থ্যাংক ইউ স্যার। বাজেটের ব্যাপারে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা সহযোগী সংগঠন, আমি কিন্তু সেই ব্যাপারে একটা চিঠি দিয়েছি। আমাদেরকে বছরে 1-1.5 কোটি টাকা দেওয়া হয় এবং সেই জন্য 20 কোটি টাকার একটা নর্থুক বরাদ্দ না, এটা যেন প্রতি বাজেটে আমার জন্য থাকে। কারণ এই টাকাটা যদি সরকার থেকে আসে এবং নিয়মিত দেওয়া হয় তাইলে কিন্তু আর একটা দিকে সলভেন্সি আসে। কারণ আমরা এই দেশের মানুষের কাছ থেকে রেড ক্রিসেন্ট তেমন কোনো টাকা পয়সা পায় না, খুবই কম। তো এইটা আমরা বিদেশি সাহায্যের বেশি আসে। তো আমাদের যদি স্বাস্থ্য মন্ত্রণালয় বাজেটের মধ্যে এটা ঢুকাতে পারেন যে বাজেটের মধ্যেই থাকবে, প্রতি বছরেই টাকাটা আমরা পাবো, তাইলে কিন্তু এটা একটা আমাদের একটা সাহস থাকে যে আমরা হাতে টাকা না থাকলে কিসের সাহস। আমরা এখন বিদেশি সংস্থাটাকে তাদের কাছে টাকা পয়সার কমিটমেন্ট নেওয়ার পরে আমরা এই জিনিসগুলি করতে। স্ট্যান্ডিং অর্ডার 19 যেটা বললেন, তার পাশাপাশি কি রিসোর্স কোনো ধরনের অর্থ সংযুক্ত করা হয়নি? এটা সবই দেওয়া আছে, কারণ এসওডি স্ট্যান্ডিং অর্ডার দেওয়া আছে যে যখন যা দরকার দুর্যোগ মন্ত্রণালয় এখানে থাকবে, অনেকগুলি মন্ত্রণালয়। ওদিকে দুর্যোগ প্রতিমন্ত্রী বললেন যে এখানে 49টা মন্ত্রণালয় আছে, তার মধ্যে ডিফেন্স আছে, সেনাবাহিনী আছে, সিভিল ডিফেন্স আছে। তো এই সবগুলি যদি বাজেটের মধ্যে এনে দুর্যোগের জন্য যদি একটা বিশেষ বাজেট রাখা হয়, যেটা স্পেশাল বাজেট করা হয়, যে দুর্যোগ হলে টাকা খরচ হবে, নাহলে পরের বছর কি বাজেট আবার যুগ হবে, এটা যদি খরচ না হয়। তা দুর্যোগ তো আর কেউ জানে না, সেই জন্য দুর্যোগের সময় যেন তড়িঘড়ি টাকা পাওয়া যায়, সেই জন্য দুর্যোগের যদি একটা বাজেটের মধ্যে পেশ করা হয় যে দুর্যোগ মোকাবেলার জন্য একটা বিশেষ বাজেট রাখাবেন সরকার, এই বাজেটটা যেন শুধু দুর্যোগের জন্য ব্যবহার করা যাবে, এটা যদি এরকম স্থির রাখা হয় তো দুর্যোগ আসে তো বছরে 1-2 বার। আমার মনে হয় এই বাজেটটা আস্তে আস্তে থাকতে অনেক টাকা থেকে যাবে এবং ভবিষ্যতে এটা অনেক কাজে লাগবে। স্যার, এর পাশাপাশি বিডিআরসিএস যেহেতু এটার ব্র্যান্ড নেম সম্পর্কে মানুষের অনেক আস্থা আছে, মানুষ এই দুর্যোগ আসলে কি কি করণীয়, ডুজ অ্যান্ড ডোন্টস সম্পর্কে কি উপকূলীয় অঞ্চল বা এই যেগুলোতে রিস্ক বেশি সেসব অঞ্চলের মানুষকে কিংবা ইয়াং জেনারেশনকে ট্রেনিং ক্যাপাসিটি বিল্ডিং এর কোনো ইনিশিয়েটিভ? আমাদের এখানে সিপিপি প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামটা একটু বলো সাইক্লোন প্রিপেয়ার, এর অনেকগুলি প্রোগ্রাম আছে, অ্যান্টিসিপেটরি প্রোগ্রাম আছে, যে আমরা
অনুমান করবো ঘূর্ণিঝড় হবে বা জলোচ্ছ্বাস হবে, তখন ওই এলাকায় বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় ভলান্টিয়ারদেরকে, এবং ভলান্টিয়ার ট্রেন করা হয় যেন, আর এলাকার মানুষকে হুঁশিয়ার করা হয় আগের থেকে এই প্রান্তিক পর্যায়ের মানুষকে রেড ক্রিসেন্ট ঘরে ঘরে গিয়ে, যেমন যখন তাপপ্রবাহ হয়, আমরা কিন্তু অনেকগুলি জেলায় যেখানে তাপ প্রবাহ আসলো, আমরা সেখানে আমাদের ভলান্টিয়ার গেছে একজন, এই যে যখন তাপ প্রবাহ হয় তখন একটা এলাকায় একটা মেয়ে আসছিল, বস্তিতে থাকে, তার বয়স 22 বছর, সে আমাদের ওয়ার্কশপে এসে বললো যে আমি 22 বছরে কোনোদিন দেখি নাই ঘরে এসে আমাদেরকে গরমের মধ্যে সাহায্য করতে। রেড ক্রিসেন্ট ভলান্টিয়ার গিয়ে আমাদের টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করে, আমরা ওই কী ঘরে থাকি দেখে কি করা যায়, এবং আমাদেরকে সেখানে আমার টুপি বিতরণ করেছি, ক্যাপ বিতরণ করেছি, ছাতা দিয়েছি। এই যে গত যে তাপ প্রবাহে ঢাকা শহরে আমরা 16টা জায়গায় আমরা সেন্টার খুলেছি যে তাপ প্রবাহের জন্য। এখনও আমরা বিভিন্ন জেলায় অর্থ মোবিলাইজ করা হয়েছে 4 কোটি টাকা, এবং এগুলি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে যেখানে তাপ প্রবাহ আছে। এই তাপ প্রবাহ একটা বিরাট জিনিস, তাপ প্রবাহ হোক, আবার রাজশাহীতে আবার ঠান্ডাও বেশি হয়, তো সেখানে তখন ঠান্ডা প্রবাহ শীত প্রবাহের জন্য আমরা ওখানে ব্যবস্থা আছে। আমাদের কিন্তু এগুলি ট্রেনিংও বিভিন্ন প্রান্তিক পর্যায়ে করা, আমাদের ভলান্টিয়াররা করান, এবং আশা করবো এটা আরও বেগবান হোক। আমি নিজে ভিজিট করে দেখেছি, কুয়াকাটা গিয়েছি, সব জায়গায় যাব, গিয়ে এবার আমি কক্সবাজার যাচ্ছি বৃহস্পতিবারে, তো এইভাবে সবগুলি আমরা চেষ্টা করবো এইভাবে যেন মানুষ এগুলি এই ফলাফল পায়। আর আমাদের রেড ক্রিসেন্ট অর্গানাইজেশন সম্বন্ধে আমাদের মানুষ বেশি জানে না, এটা মিডিয়ার মাধ্যমে গণমাধ্যম কি করতে পারে, গণমাধ্যম এখানে যারা করতে পারে, যে রেড ক্রিসেন্ট এমন একটা সংস্থা, বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংস্থা, যে সংস্থা মানবিক কর্মকাণ্ডের জন্য 2টা বিশ্বযুদ্ধে, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা নোবেল প্রাইজ পেয়েছে, এবং যিনি এটার উদ্যোক্তা হেনরি ডুনান, উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই কাজের জন্য। আবার 4th নোবেল প্রাইজ পেয়েছে একমাত্র সংস্থা। অতএব নোবেল প্রাইজ যে সংস্থা পায়, এটা অনেক পৃথিবীতে খুব নাম করেছে। এবং আমাদের যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট যদিও ন্যাশনাল সোসাইটি, কিন্তু আমাদের কিন্তু একসঙ্গে কাজ করি। তার মধ্যে আমাদের আন্তর্জাতিক সংস্থা আছে, ফেডারেশন আছে, লিগ অফ রেড ক্রস আছে, জার্মান, আমেরিকা যত রেড ক্রস আছে সবার সঙ্গে আমরা একসঙ্গে কাজ করি। তাই যদি বাংলাদেশ রেড ক্রিসেন্টে আমরা মানুষকে বুঝাইতে পারি যে রেড ক্রিসেন্ট মানুষের জন্য কাজ করে, আমাদের বিত্তবানরা টাকা দিতে পারে, টাকা ইন্ডিয়াতে করতেছে। অবশ্যই আপনি একটা কথা বলেছেন, জাকাত ফান্ড, যেমন মানুষ দেখা যায় যে রমজান ঈদ এবং কোরবানি ঈদে কিছুটা এক্সট্রা টাকা মানুষকে দিয়ে থাকেন কোরবানি থেকে, এই সামনের আপকামিং ঈদেও কি সেরকম কন্ট্রিবিউশন রেড ক্রিসেন্ট কি তারা করতে পারে? আমরা তো অ্যাপটা খুললেই আমরা চালু করব। আচ্ছা, সাধারণত জাকাত বেশি পাই মানে রোজার ঈদের পরে, সেই সময়। না না, এখানেও স্যার একটা কম্পিটিশন, যেমন আমাদের কত সাহায্য পাই, আমাদেরকে টার্কিশ রেড ক্রস আর কাতার রেড ক্রস 170টা গরু দিচ্ছে কোরবানির জন্য। তখন আমার কাছে আসছিল যে গরুগুলি আমরা কি করব, তো আমি পরে বললাম যে দেখো এগুলো কারো কাছে দেওয়ার দরকার নাই, গত বছর শুনছি এটা বিভিন্নভাবে ভিডিও না, আমাদের এখন হইলো সবচেয়ে, আমাদের প্রধানমন্ত্রী যারা করছেন 1 মিলিয়ন রোহিঙ্গাকে জায়গা দিয়েছেন, এটা পৃথিবীর ইতিহাসে আমাদের মুখ উজ্জ্বল করছে যে মানবতার সেবায়, মানবতার সেবী, মানবতার মা হিসেবে প্রধানমন্ত্রী চিহ্নিত হয়েছেন। তো ওরা এই গরুটা বলছে এগুলি রোহিঙ্গাদের দিয়ে দাও, রোহিঙ্গা যে কয়টা ব্লক পারো একটা কোম্পানিকে দাও, কোম্পানি প্যাকিং করবে, কোম্পানি জবে করবে, কোম্পানি ঠিকমতো ডিস্ট্রিবিউট করবে, তোমরা ডিস্ট্রিবিউট করবে ওখানে যারা, এটা করবে। এটা অলরেডি আমি অর্ডার দিয়েছি, তারা গরুর টাকাও এসে গেছে, কোরবানির মধ্যে তারা মাংস বিতরণ। আমরা গণমাধ্যম থেকে এগুলো পরিদর্শনে যেতে চাই আপনাদের উদ্যোগের সাথে। আপনি যেটা বললেন কক্সবাজারে যাচ্ছেন, আমরা নিশ্চয়ই সেগুলো সরেজমিনে প্রচার করতে চাই। প্রফেসর নিজাম ভূঁইয়া, গণমাধ্যম কি করতে পারে সেই প্রশ্ন দিয়ে শেষ না, যেমন আমি স্যার যেটা বলেছে, ডোনাল্ড সাহেবের কথা বলেছে, উনি নোবেল পুরস্কার পেয়েছে রেড ক্রিসেন্টে কাজ করতে গিয়ে, সেটা কিন্তু আমি নিজেও জানতাম না, আমি আজকে জানলাম। আমার মতো মানুষ যিনি, আমি যাতে পুষ্টির উপরে, খাদ্যের উপরে কাজ করছি, শিক্ষকতা করছি, তাহলে অন্য মানুষ জানবে কীভাবে রেড ক্রিসেন্টের যে ভূমিকাটা, সেটা আমি তো পূর্বেই বলেছি যে এখানে লিডারশিপটা ওইভাবে আমরা আগে দিতে পারি নাই। এখন স্যারের মতন ক্লিন ইমেজের লোকেরা লিডারশিপ, আমি মনে করি যে স্যার যেটা বলেছে যে স্থানীয় সরকারের এখানে একটা বিশাল ভূমিকা থাকে, তারপর আমাদের এই হেলথ মন্ত্রণালয়ের একটা ভূমিকা থাকে, যদিও 49টা মন্ত্রণালয় ইনভলভ সেখানে সরকারের যারা প্রশাসনে আছে, পাশাপাশি আমার প্রাইভেট সেক্টর এবং নির্বাচিত প্রতিনিধিরা, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, পৌরসভার চেয়ারম্যান, যারা যেখানে ইনভলভ হচ্ছে, সবাই সম্মিলিতভাবে যদি যারা আত্মমানবতার সবাই কাজ করতেছি। তারপর আপনি বলছেন যে জাকাত ফান্ডের কথা বলছেন, কোরবানি ঈদে আমরা দেখছি অনেক বড় লোক 50টা 20টা 30টা গরু জবাই দিচ্ছে। আপনার এতগুলো গরু জবাই দেওয়ার দরকার নাই, আপনি সেখান থেকে একটা 5টা গরু জবাই দেন, যদি 5টা গরু জবাই না দিও ওই টাকাটা আপনি সেখানে পাঠিয়ে দেন। স্যার বলছে একটা অ্যাপস খুলছেন, স্যার আপনি গণমাধ্যমকে ইনভলভ করেন, এবং আপনি যেখানে যাবেন সেখানেও আমি আপনাকে মাই টিভিকে অনুরোধ করবো আপনাদের ক্যামেরা যেন স্যারের সাক্ষাৎকার সেখানে নেয়, এমনকি বিভিন্ন মিডিয়াগুলো যখন ইনভলভ করবে তখন মানুষের সচেতনতা, মানুষের মানে এমনকি একাডেমিশিয়ানরাও বিভিন্নভাবে কথা বলবে, আমার মনে হয় আমরা অনেক দূর ওভারকাম করতে পারবো বলে আমি মনে করি। আমরাও আপনাদের দুজনের সাথে একমত, এবং এর মধ্য দিয়ে আমরা মূলত দুর্যোগে মানুষকে সচেতন করা এবং মানুষ যাতে দুর্যোগের সময় ভালোভাবে বেঁচে সেখান থেকে মুক্তি পেতে পারে। প্রফেসর ডক্টর কবির চৌধুরী এবং প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া,
দুজনকে ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।